আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ফোকাস 24 এর প্রোগ্রামটি দেখছেন সবাইকে সুস্বাগতম। দর্শক, বরাবরের মতোই আপনাদেরকে অনুরোধ করছি বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে আপডেট তথ্যগুলি জানার জন্য আমাদের চ্যানেলটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশনের মধ্যে আমাদের তথ্যগুলি দ্রুত অন্যান্য দর্শকদের মাঝে পৌঁছে যায়, যাতে আমরা উপকৃত হই। দর্শক, এবার শুরু করছি। সর্বপ্রথম যে তথ্যটা দিয়ে তা হলো ইরান গোপনে কি মাটির নিচে পারমাণবিক পরীক্ষা চালিয়ে ফেলেছে আরো আগে, সমস্ত বিশ্বের সবার চোখকে ফাঁকি দিয়ে। সিএনএন এবং রয়টার্স, এফই সমস্ত সংবাদ মাধ্যম এবং বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল গোয়েন্দা আমেরিকার সিআইএ, মোসাদ সবার চোখকে ফাঁকি দিয়ে ইরান তাহলে খুব বুদ্ধিমত্তার সহিত পরীক্ষাটা কি শেষ করে ফেলেছে। দর্শক, এই বিষয়ে আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানান। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সে বিষয়টা সর্বপ্রথমে আপনাদেরকে শেয়ার করি। দর্শক, গত কয়েকদিন ধরে কিন্তু বিশেষ করে আমেরিকার যে পিছু হটার বিষয়টা নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে আমেরিকার খুব মিত্র দেশদের সাথেও তারা নিজেরা এবং আমেরিকার ভিতরে আমেরিকার যে বিভিন্ন ধরনের সাধারণ পাবলিকের মধ্যেও কিন্তু এটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মানুষ, আমেরিকার বেশিরভাগ সাধারণ পাবলিক কিন্তু যুদ্ধ চায় না, কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প কিন্তু পিছু হটার ব্যক্তি নন। কেন তিনি হঠাৎ করে তাদের সেন্টকমকে ঠিক একদিন আগেই নির্দেশ দেওয়া ইরানের বিরুদ্ধে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য, ইরানকে সবচেয়ে চরম শিক্ষা দেওয়ার জন্য, চূড়ান্ত প্রস্তুতি দেওয়ার জন্য তিনি সেন্টকমকে যে নির্দেশ দিয়েছেন, ঠিক তার এক রাত পরেই তিনি আবার সেন্টকমকে বলেছেন, থামো, ইরানের সাথে যুদ্ধ আপাতত বন্ধ। দর্শক, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরাও আপনাদের কাছে তুলে ধরেছিলাম, কিন্তু ঘটনা আসলে আরো পেছনে। ইতিমধ্যেই আপনারা বেশ কয়েকটি সংবাদ পরিবেশন সংস্থায় আপনারা হয়তো শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন যে পাকিস্তান আমেরিকা এবং ইরানের মধ্যস্থতাকারী হিসেবে তাদেরকে নিজ থেকে সরিয়ে নিয়েছে। তারা আর এ ধরনের কোনো আয়োজন করবে না, তারা স্থগিত করেছিল। সে পাকিস্তানি কিন্তু আসলে প্রথম টের পায় যে ইরান তাদের পারমাণবিক পরীক্ষা চালিয়েছে মাটির নিচে। তার কারণ, সর্বশেষ যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির ইরান সফর করে, তখন কিন্তু আসিফ মনিরকে ইরানের একটা সরকার পক্ষ থেকে, অর্থাৎ ইরানের যে ইন্টেলিজেন্স যে গ্রুপটা আছে, তারা যারা রাজনীতি নিয়ে গবেষণা করে, তারা আসিফ মনির কানে ছোট করে মেসেজটা দিয়ে দেয় এবং বলে দেয় যে সেটা আমেরিকাকে বলে দেওয়ার জন্য। আসিফ মনির সে তথ্যটা আমেরিকাকে কনভয় করেন, অর্থাৎ আমেরিকাকে তিনি বলে দেন। ঠিক তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প নড়েচড়ে বসেন। কিন্তু ইরানের তথ্যটা আসলে সঠিক কিনা বা নাকি ইরান এখানে কোনো পলিটিক্স করছে, সেইটা আমেরিকা যাচাই করার জন্য আজকে এতদিন পর্যন্ত ইরানের সাথে বিভিন্ন রকমের তহরম মহরম, তাদের সাথে চুক্তি নামে একটা গেম খেলা বা বিভিন্ন রকমের তামাশা করে দিন পার করছিল। মূলত আমেরিকা কিন্তু চুক্তি তখনই করবে যখন ইরান পারমাণবিক শক্তিতে তারা শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে যখন তারা ওই পর্যায়ে নিয়ে যাবে, অর্থাৎ তারা যখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমেরিকা চুক্তি না করে কিন্তু আর উপায় নেই। এই জন্য আমেরিকা এবং দখলদার রাষ্ট্র মিলে বিভিন্নভাবে ইরানকে পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে, বিভিন্ন রকমের আকাশে তাদের ড্রোন উড়িয়ে, অনেকগুলো গোয়েন্দা যে সমস্ত উইপন গুলো আছে, অর্থাৎ গোয়েন্দারা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করে, যে সমস্ত টেকনোলজি ব্যবহার করে, যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করে তারা ভূগর্ভস্থ বিভিন্ন তথ্য এবং অথবা তাদের কোথাও যে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র জমা রাখে ইরানরা, ওখান থেকে বিভিন্ন ধরনের তথ্য, সকল প্রকার তথ্য কিন্তু আমেরিকার ইন্টেলিজেন্স বাহিনী গোয়েন্দারা, অর্থাৎ এবং মোসাদের গোয়েন্দারা কিন্তু উন্নয়ন হচ্ছিল। কিন্তু ইতিমধ্যেই আমেরিকার গোয়েন্দারা কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে ইরানের কাছে এমন ধরনের কিছু আছে যে ইরান তৈরি করে ফেলেছে, হয়তোবা ওইটা যেটা আপনাদেরকে বলছি আর কি, সবচেয়ে বড় যেই, মানে যেটাকে সবাই ভয় পায়, সবচেয়ে বড় মুগুর
বর্তমান বিশ্বে, অর্থাৎ পারমাণবিক বোমা। কিন্তু এই বিষয়টা নিয়ে ইরানের কোনো প্রতিনিধি এখনো ক্লিয়ার কাট কোনো গণমাধ্যমে বলেনি। সেজন্য গণমাধ্যমগুলি একদম ফোলা করে প্রচার করতে পারছে না যে ইরান পারমাণবিক রাষ্ট্রে, ক্ষমতাধর রাষ্ট্রে অধিকারী হয়ে গেছে। ইরানের হয়তো বা এটা কোনো ধরনের একটা চাল হতে পারে, বা ইরানের কোনো একটা বৈশ্বিক পলিটিক্স হতে পারে, অথবা আমেরিকাকে একটা ধোঁয়াশের মধ্যে রেখে ইরানের তাদের স্বার্থগুলো তার ইরান আদায় করে নেওয়ার মতো কোনো পলিসি হতে পারে। দর্শক, এখানে আরেকটা কথা আমাদের সাথে যোগ করি, তা হলো আপনারা এটাও হয়তো শুনেন নিশ্চয়ই, সম্প্রতি আরব আমিরাত থেকে ইরানের যে আমেরিকা কর্তৃক জব্দকৃত যে টাকাগুলি ছিল বিভিন্ন ব্যাংকে, তার মধ্যে আরব আমিরাতে ছিল প্রায় 10,000 বিলিয়ন ডলার। এটা অল্প কোনো অঙ্ক নয়। এই টাকাগুলি কিন্তু আরব আমিরাত গোপন ইরানকে দিয়ে দিয়েছে। এই খবরটার কিন্তু দু ধরনের তথ্য আসছে। কেউ বলছে আরব আমিরাত গোপনে ইরানের সাথে সমঝোতা করার জন্য এটা করেছে, আবার আরেকটা তথ্য বলছে না, আরব আমিরাত ইরানের সাথে সমঝোতা করার জন্য এটা করেনি, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কিন্তু এটা ওগুলো দেওয়া হয়েছে। তবে ট্রাম্প সরাসরি টাকাটা দেয়নি, আরব আমিরাতের মধ্যে দিয়েছে। কারণ সরাসরি দিলে ট্রাম্পের এখানে একটা পরাজয় বা নথি স্বীকার করার মতো বিষয় দাঁড়ায়। এই জন্যই ডোনাল্ড ট্রাম্প নিজ থেকে টাকাটা দেয়নি, আরব আমিরাতের মাধ্যমে কিন্তু দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত 40 দিনের যুদ্ধে দখলদার রাষ্ট্র অর্থাৎ নেতাকাকুর রাষ্ট্র ছাড়া মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আরব আমিরাত, যেখানে আরব আমিরাতকে ইরান শত শত ড্রোন এবং মিসাইল দিয়ে তছনছ করে দিয়েছে। এর কারণ হচ্ছে আরব আমিরাত ইউক্রেন থেকে একটা ড্রোন বাহিনী এনে ইরানের ড্রোনগুলিকে এবং ইরানের মিসাইলগুলিকে ইন্টারসেপ্ট করার জন্য একটা ধৃষ্টতা দেখিয়েছিল, এবং আরব আমিরাত অলরেডি ওপেনলি কিন্তু ঘোষণা দিয়েছে যে ইরানের সমস্ত ড্রোন তারা অকার্যকর করে ফেলবে, এবং তার জন্য টিম নিয়ে এসেছে ইউক্রেন থেকে। ঠিক তারপরে কিন্তু ইরানের ড্রোনগুলি খুঁজে খুঁজে আরব আমিরাতের মধ্যে ইউক্রেনের বাহিনীদেরকে কিন্তু আক্রমণ করে, এবং তাদের সবগুলো ড্রোন তৈরির পদ্ধতি এবং যে সমস্ত স্থানে তারা ড্রোন তৈরির জন্য নির্ধারণ করেছিল যে গোপন আস্তানা, সেগুলো সব কিন্তু শেষ করে দিয়েছে। দর্শক, এরপর কিন্তু বাহরাইনকে ইরান ছাড়েনি, বাহরাইনের উপরে কিন্তু উপর্যুপরি আক্রমণ হয়েছে, যদিও বাহরাইন গালফ কান্ট্রির মধ্যে পড়ে না। তো এরপরে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যে হঠাৎ করে ঘোষণা দিয়ে দিয়েছেন, সে বিষয়ে আমরা আসছি যে ইরানের সাথে যুদ্ধ নয়, থামো। সেনকমকে বলেছেন থামো, ইরানের সাথে আমাদের কোনো যুদ্ধ নয়। গতকাল রাত থেকে আমরা শুনছি যে, যদিও আপনাদের সামনে পরিবেশন করার মতো কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা পাইনি, তবে এটা বেশ শোনা যাচ্ছে যে ট্রাম্প এবং ইরান সরাসরি কথা বলে তারা একটা চুক্তির খুব কাছাকাছি চলে গেছে। পাকিস্তান যেহেতু কোনো মধ্যস্থতা করছে না, কাতারও করছে না, সুইজারল্যান্ডে বসার কথা তাদের হয়েছে, কিন্তু সে বিষয়ে কোনো তথ্য পাকিস্তান থেকেও পাওয়া যায়নি, কাতার থেকেও পাওয়া যায়নি, ইরানিরাও কোনো কথা বলেনি, কোনো সংবাদ মাধ্যমে ইরানের কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। তবে গতকাল শুধু ইরানের মেহেরনেজ একটা কথা বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এখন পর্যন্ত ইরানদের কোনো চুক্তি অর্থাৎ চুক্তি হয়নি, বা হওয়ার কোনো উপক্রম ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য তারা পায়নি। এই তথ্যটা যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে যখন গেছে, ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলে এটা ফেক। ফেক কথার সাথে সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাতে শেয়ার বাজার অনেক ধস নেমে আসে, একদিনের মধ্যেই অনেক সূচক নিচে নেমে যায়। আপনারা জানেন যে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এখন এমন অবস্থা হয়েছে যে ইরানের পদক্ষেপ এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতিটা কথার উপরে কিন্তু অর্থনীতির অনেক কিছু নির্ভর করছে। দর্শক, এই মুহূর্তে ইরানের যে পরিস্থিতি, অর্থাৎ আমেরিকা ভেবেছিল ইরানকে ধমক দিয়ে বোম্বিং করে বা জোর খাটিয়ে তাদের পিছনে তাদেরকে অর্থাৎ আমেরিকার লেজে ইরানকে ঘোরাবে, এবং আমেরিকা যা বলবে ইরান তা মেনে নেবে। মূলত ইরান তা করেনি, বরং ইরান যুদ্ধটাকে এমন ভাবে নিয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার টিকিটি ফেরত তারা তুলে দেওয়ার প্রচেষ্টায় আছে। আমেরিকা যেখানে 1 বলছে, ইরান সেখানে বলছে 2, আমেরিকা যেখানে 2 বলছে, ইরান বলছে 4। বিষয়টা এরকম। ইরানিরা ওপেন বলে দিয়েছে, যখন
মার্কিন রাষ্ট্র থেকে যখন ঘোষণা আসছে যে ইরানের উপর হয়তো পারমাণবিক চার্জ করা হতে পারে, তখন ইরানের স্পষ্ট বলে দিয়েছে ইসরায়েল থেকে, পারমাণবিক চার্জ করো, সমস্যা নেই, আমরা পারমাণবিককে ভয় পাই না, আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা শহীদই মৃত্যু কামনা করি। কিন্তু এই পারমাণবিকের বিপরীতে ইরান যে ব্যবস্থা রেখেছে সেটা ইরান ভালো করে জানে, অর্থাৎ ইরানের কাছেও পারমাণবিকের বিরুদ্ধে একটা ভালো ব্যবস্থা আছে, যেটা হয়তো পৃথিবী জানে না, সেটা হয়তো আমেরিকাকে বলা হয়নি। দর্শক, এর মানে কি? তার মানে পারমাণবিকের বিপরীতে পারমাণবিক ছাড়া কি হতে পারে? আপনারা কি ভাবছেন এই বিষয়ে? বিশেষজ্ঞরা মনে করছেন পারমাণবিকের পরিবর্তে পারমাণবিক ছাড়া আর কিছুই নেই। হয়তো ইরানের কাছেও তখন পারমাণবিক অস্ত্র তাদের খুব হাতের কাছে চলে এসেছে, বা তাদের হাতে অলরেডি আছে, এই ধরনের কোনো বিষয় যদিও ক্লিয়ার করে না হচ্ছে, অনেকে ধারণা করছেন এ ধরনের বিষয় হতে পারে। দর্শক, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, সব মিলিয়ে মূল কথা হলো, ডোনাল্ড ট্রাম্পের কাছে যখন পারমাণবিক অস্ত্রের তথ্য ইরানের পৌঁছে গেছে, এটা সত্যতা তিনিও স্বীকার করছেন না, ইরানিরাও করছে না, পাকিস্তানও কোনো গণমাধ্যমে বলেনি, কিন্তু তারপরও বিষয়গুলো বিভিন্নভাবে আউট হয়ে যায়। হয়তোবা সেজন্য ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইরানের বর্তমান যে সমরাস্ত্র এবং ইরানের যে প্রতিরোধ ব্যবস্থা এবং পাল্টা আক্রমণ ব্যবস্থা, এটাকে আসলে ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মধ্যপ্রাচ্যে আমেরিকার নেই। তৃতীয় নম্বর হলো আমেরিকার অর্থনৈতিক অবস্থা আসলে তেমন একটা ভালো নয়। সব মিলে তারা এই বড় যুদ্ধ, অর্থাৎ দুই একদিন বা এক সপ্তাহ যুদ্ধ আমেরিকা করতে পারে, কিন্তু মাসের পর মাস যুদ্ধ করার মতো ক্ষমতা আমেরিকার কিন্তু এখন নাই। এরপর চতুর্থ নম্বর কারণ হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা। আপনারা জানেন যে যে খেলাটি অলরেডি শুরু হয়ে গেছে, এই খেলা শেষ হতে হয়তো বা 1 মাস বা 1.5 মাস সময় লাগতে পারে, বা 2 মাস সময় লাগতে পারে। এই অবস্থায় যুদ্ধ করলে কিন্তু আমেরিকা বৈশ্বিকভাবে ভীষণ চাপে পড়বে, আমেরিকার অভ্যন্তরীণ সিকিউরিটি নষ্ট হতে পারে। তারা উপসাগরীয় যুদ্ধের দিকে যখন পূর্ণ দৃষ্টি দিবে, পূর্ণ মনোনিবেশ দিবে, তখন হয়তো অভ্যন্তরীণ কোনো সিকিউরিটি নষ্ট হতে পারে। আর সেই সুযোগে হয়তো বা এই বিশ্ব যে একটা আয়োজন, খেলার আয়োজন, আপনারা জানেন যে এটা সারা পৃথিবীর লোকেরা সেখানে সমাগম হয়, সেখানে অনেক অনেক ব্যবস্থাপনা নেওয়া হয়, সকল প্রকারের নিরাপত্তা নেওয়া হয়, সেখানে আসে বিভিন্ন দেশের বড় বড় কর্মকর্তা, সরকার প্রধানরা পর্যন্ত খেলা দেখতে আসেন, এবং বিশ্বের নামে যাবে স্টাররা সেখানে আসেন। সত্যি কথা হলো, বিশ্বের সবচেয়ে এলিট শ্রেণীর লোকগুলো কিন্তু এই খেলাগুলোতে মাঠে দিকে, বিশ্বকাপের মাঠে গিয়ে খেলা দেখেন। তো তারা অলরেডি আমেরিকাতে চলে গেছেন, এবং সেখানে আমেরিকার নিরাপত্তা আরো কঠিনভাবে, কঠোরভাবে থাকতে হবে এই গেম শেষ হওয়া পর্যন্ত। এসব বিষয়ে কিন্তু আমেরিকা বিতর্কতভাবে যথেষ্ট তাদের হেসিটেশনের পরিবেশে পড়তে পারেন যদি উপসাগরীয় যুদ্ধ তারা এখন আবার চালিয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বিশ্বকাপেও মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্পের সরকারের নিরাপত্তা দিতে এবং তাদের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে যদি একটু প্রবলেম হয় বা কোনো রকমের সমস্যা হয়, তাহলে সামনে মধ্যবর্তী ইলেকশনে সেটাও কিন্তু ট্রাম্পের জন্য বিশাল জনপ্রিয়তার আসার একটা কারণ হবে। যে সুপার পাওয়ার আমেরিকার একটা সরকার প্রধান প্রেসিডেন্ট, সে একটা খেলার নিরাপত্তা দিতে পারছে না, সারা পৃথিবীতে কিন্তু এটা একটা বদনাম তো ছড়াবেই। তার আম, নির্বাচনে হেরে যাওয়ার জন্য মুখ্য একটা কারণ এটা হতে পারে। এমনিতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 50% নিচে চলে এসেছে। তার কারণ হচ্ছে এই বারবার তিনি দখলদার রাষ্ট্রকে সমর্থন করা, বারবার নেতা কাকুর সমর্থনে তিনি এই ধরনের যুদ্ধ বিগ্রহ চালিয়ে যাওয়া, ইরানের সাথে বারে বারে যুদ্ধে অংশগ্রহণ করা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের সাথে যুদ্ধে, এটা কিন্তু যদিও বিশ্বের কোনো গণমাধ্যম প্রকাশ করছে না, কিন্তু মার্কিনরা ঠিকই কিন্তু জানে। তাদের যতগুলি সেনাবাহিনী নষ্ট হয়েছে, সেনা সদস্য মারা গেছে, এসব বিষয়গত তথ্য কিন্তু বিশ্ববাহী জানে না, কিন্তু মার্কিনরা কিন্তু ঠিকই জানে। তারা হয়তো বিশ্বের মাঝে বা ফলাও করে চিৎকার করে বলছে না, কারণ তাদের কিন্তু দেশপ্রেম আছে। তারা তো আর আপনার আমার মতো ঠুনকো দেশপ্রেমী নয়, তাদের কিন্তু দেশপ্রেম আছে। তারা তাদের ছেলেকে, তাদের স্বামীকে, তাদের ভাইকে, তাদের বোনকে তারা যদিও যুদ্ধে পাঠিয়ে তাদের সেই নিহত হয়ে যায়, সে সিপাহীর জন্য তারা হয়তো বা কান্নাকাটি করছে, ঠিকই আছে, কিন্তু তাদের মনে অনেক ব্যথা, তাও ঠিক আছে। মাঝে মধ্যে কিন্তু বিষয় ভিডিও দেখা যায় যে ছোট ছোট ছেলে মেয়েরা মার্কিন সেনাবাহিনীদেরকে জোর করে ধরে রাখছে যে, বাবা যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি যেও না, এরপরও কিন্তু তাদেরকে চলে আসতে হচ্ছে
রাষ্ট্রের দায়ে, রাষ্ট্রের নির্দেশের জন্য। তো বোঝা যাচ্ছে যে মার্কিন সেনাবাহিনীরও কিন্তু দেশপ্রেম আছে, দেশপ্রেম নাই তা নয়। সে দেশপ্রেমের ক্ষেত্রে দেশপ্রেমের দিকে তাকিয়ে হয়তো তারাও বিভিন্ন গণমাধ্যমে তারা অভিযোগ করছে না, বা তারা তাদের এই কষ্টগুলি সবার কাছে প্রচার করে দেশের সম্মানহানি করছে না। আর এই জন্য সারা পৃথিবীর লোকও কিন্তু জানছে না যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলি সৈন্য হতাহত হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে। এটা তাদের কিন্তু একটা সুপার পাওয়ারের একটা নেচার। তারা তাদের ক্ষয়ক্ষতি বলে না, সেটা সামনে রাখে। পৃথিবীতে তারা কি কাজ করছে, তারা কি ক্ষমতা দেখাচ্ছে, কি কি তাদের কন্ট্রোলে আনছে, সারা পৃথিবীকে তারা তাদের নির্দেশে চালানোর জন্য এটা তাদের একটা পলিসি। প্রিয় দর্শক, এবার আসছি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তোবা বিশ্লেষকরা মনে করছেন বিশ্বকাপ চলাকালীন সময়ের জন্য বন্ধ হয়েছে। বিশ্বকাপ চলাকালীন সময় পরে হয়তোবা আবার যুদ্ধ শুরু হতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প, আমি এর আগের আমার পরিবেশনে বলেছি যে তিনি এই রোদে বৃষ্টির মতো। আমরা ছোটবেলায় বলেছি রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন রোদ তো তখন বৃষ্টি, আবার তখন বৃষ্টি তো এখন রোদ, এরকম অবস্থা। তিনি হয়তো ঘুম থেকে উঠে আবার নির্দেশ দিবেন স্যানকমকে যে স্যানকম চালাও, সবচেয়ে বড় পারমাণবিক বোমাটা ইরানের জন্য নিয়ে বিটু বোমা দিয়ে সেখানে হিট করো। ওরা কেন কথা শুনছে না? পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দাও ইরানকে, এটা কোনো বিষয় না। সুতরাং যুদ্ধ বন্ধ যে হবে এ বিষয়ে কেউ আপনাদেরকে বা আমাদেরকে সঠিক করে কেউ তথ্য বলতে পারবে না। দর্শক, আমরা নির্যাতিতদের পক্ষে আছি, ইনসাফের পক্ষে আছি। ইরান অবশ্যই নির্যাতিত, শুধু আমরা নয়, পৃথিবীর বহু ইসলাম বিদেশি দেশ, যেমন ইহুদিদের দেশ আছে, খ্রিস্টানদের দেশ আছে, তারাও কিন্তু ইরানের পক্ষে বিভিন্নভাবে রায় দিচ্ছে, ভোট দিচ্ছে। তাদের জনগণ কিন্তু ইরানের জন্য স্লোগান দিচ্ছে মাঠে মাঠে, এবং ডোনাল্ড ট্রাম্পকে নিপাত যাক বলে স্লোগান দিচ্ছে সারা পৃথিবীতে, আপনারা দেখেছেন। এবং এখনো কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো চলছে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা খুব ভালো করে মাথায় ঢোকান, তা হলো মুসলিমরা কিন্তু জেগে উঠেছে। তাদের এই জেগে উঠে তারা যখন কাজে নেমে যাবে, তখনই হয়তোবা পৃথিবীর পরিস্থিতি টোটালি ভিন্নভাবে দেখতে পাবেন। দর্শক, বিশ্বের পরিস্থিতি নিয়ে আজ এ পর্যন্তই। এবার বাংলাদেশের একটা কথা বলি, তা হলো আমি আমার বেশ কয়েকদিন আগের পরিবেশনায় বলেছিলাম যে বাংলাদেশে সমস্ত বর্ডারগুলিতে পুশিনের যে চেষ্টা চলছে, কোথাও হয়তো খবর আসছে, কোথাও খবর আসছে না। এ পর্যন্ত কিন্তু ভারতের সমস্ত পুশিনের চেষ্টা প্রায় ব্যর্থ বলাই চলে। তবে এই পুশিন কিন্তু কোনো স্থানীয় কোনো ইস্যু নয়, এটা হচ্ছে রাজনৈতিক ইস্যু। আমাদের বাংলাদেশের যে বিজিবির নজওয়ানরা আছে এবং ভারতের যে বিএসএফ এর নজওয়ানরা আছে, তারা আসলে এই কাজগুলি তাদের নিজস্ব এখতিয়ার থেকে করছে না। বিএসএফ এর উপরে অবশ্যই রাজনৈতিক কোনো ইস্যু আছে এবং তাদের উপরে নির্দেশ আছে যে এদেরকে পুশিন করার জন্য বাংলাদেশে। আর বাংলাদেশের বিজিবিরা নির্দেশপ্রাপ্ত আছেন যে কোনোভাবেই যাতে পুশিন না হয়, কার্যকর করতে না পারে, সেটা ঠিকই রাখতে হবে। সব মিলিয়ে কথা হচ্ছে বিএসএফ এবং বিজিবির সীমান্ত উত্তেজনা যতই বাড়ুক, এই বিষয়টা কিন্তু ওখানে সমাধান হবে না। বিষয়টা সমাধান করতে হলে অবশ্যই দুদেশের উচ্চ পর্যায়ের কমিটিদেরকে বসতে হবে এবং সেটা রাজনৈতিকভাবে কিন্তু সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। তা না হলে পুশিন পুশব্যাক, আবার পুশব্যাক পুশিন, এভাবে কিন্তু চলতেই থাকবে। দর্শক, আমরা চাই দুটো দেশের মধ্যে বন্ধুত্ব এবং সামাজিকতা বজায় থাকুক। আমরা চাই দুদেশের মধ্যে পরিবেশ ভালো থাকুক, দুদেশের উত্তরোত্তর সম্পর্ক এবং সমৃদ্ধি বৃদ্ধি হোক। কখনোই আমরা কারো খারাপ চাইবো না। তার কারণ হচ্ছে আমরা খারাপ চাওয়ার মতো ধরনের জাতি নই। আমরা সবাইকে বন্ধু হিসেবে গ্রহণ করি এবং সবাইকে বন্ধু হিসেবে আমরা তাদের মর্যাদা জানি এবং চেষ্টা করি। তবে আমাদেরকে আসলে হেয় মনে করা এবং ছোট মনে করা, বা আমাদের এই আতিথেয়তার যে চরিত্র,
উদারতার যে চরিত্র, এটাকে দুর্বলতা ভাবা ঠিক নয়। দর্শক, এ পর্যন্তই, আজ আর কোনো কথা বাড়াচ্ছি না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আরো দর্শকের কাছে আমাদের এই তথ্যবহুল কথাগুলি দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহায়তা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।